সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা সবাই? আপনারা কি ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন আমাকে। ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সবাই। সবাই দ্রুত জানান আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আপনাদের সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। ওকে, আমরা আজকে একটি দুর্দান্ত ক্লাস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। সেটি হচ্ছে বাংলাদেশের নদ নদী। এবং এই ক্লাস আপনারা জানেন এমন একটি টপিক যেটি বাংলাদেশের নদ নদী এইটা থেকে প্রতি বছর যে কোনো পরীক্ষা বলেন এবং প্রতি মাসেই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে একটা না একটা প্রশ্ন এসে থাকে। বুঝতে পারছেন, সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে এবং নদ নদী পরীক্ষায় আসবে অবশ্যই। ওকে, একটু দেখেন তাহলে আমরা শুরু করবো। একটু আপনারা যদি একটু ক্লাসটা কি করবেন বলেন তো, শেয়ার করে দিবেন এবং লাভ রিয়েক্ট দিয়ে পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে স্লাইড পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকে স্লাইডটা পাঠিয়ে দেবো। আর সবাই একটু পরিমাণে একটু কাইন্ডলি কষ্ট করে একটু শেয়ার করে দেন, দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সবাই একটু জানাবেন যে ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। শেয়ার অ্যান্ড রিয়াক্ট ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি বলবেন যে ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। একটু শেয়ার করে দেবেন সবাই, একটু দ্রুত গতিতে দেবেন, শেয়ার করে দেন। দ্রুত গতিতে সবাই একটু শেয়ার করে দেবেন। আজকে আপনাদের জন্য বাংলাদেশের নদ নদী এই টপিকটা থেকে ক্লাস নিয়েছি। আজকে পেইড ব্যাচে আমাদের ক্লাস হলো। পেইড ব্যাচে বাংলাদেশে আন্তর্জাতিকের ক্লাস হয়েছে, আন্তর্জাতিকের জাতিসংঘের উপরে ক্লাস হয়েছে। জাতিসংঘের পুরো বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, আজকে আবারও আমরা তাহলে হাজির হয়েছি কোন বিষয় বলেন তো আজকে নিয়ে, নদ নদী নিয়ে। ঠিক আছে, আচ্ছা একটু সবাই একটু তাহলে শেয়ার করে দিয়ে শেষ। তাহলে শুরু করছি আমরা প্রথম প্রশ্নটা। 1 নম্বর প্রশ্ন শুরু করছি, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? তাহলে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা। প্রথম প্রশ্নটা বলছে কি, প্রথমটা বলা হয়েছে যে 52টি, 54টি, 57টি এবং 58টি। তাহলে একটু কিন্তু আপনাদেরকে এইটা একটু অ্যান্সার করতে হবে, কষ্ট করে আপনাদেরকে সবাই একটু কষ্ট করে অ্যান্সার করবেন। আর আমি আপনাদেরকে সেই আমার ব্যাখ্যা প্রদান করে থাকবো। ঠিক আছে, আমার ব্যাখ্যাগুলো আপনাদেরকে দিয়ে থাকবো। ইনশাল্লাহ আপনারা সেটা শুনে উপকৃত হবেন এবং আপনারা সুন্দর করে নোট করে নেবেন। একটু কাইন্ডলি যারা এখনো ক্লাসটা শেয়ার করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ক্লাসটা শেয়ার করবেন এবং আপনারা রিয়াক্ট দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে, তাহলে দেখেন বাংলাদেশ ও ভারতের মধ্যে যদি আমরা বলি বাংলাদেশের অভিন্ন নদী কতটি? বাংলাদেশের অভিন্ন নদ নদী মোট হচ্ছে 57টি। কতটি? 57টি। আচ্ছা, এই যে 57টা, এটা বাংলাদেশ যে নদী রক্ষা কমিশন আছে, নদী রক্ষা কমিশন, এই নদী রক্ষা কমিশনের মতে এই রিপোর্টটা কি যে বাংলাদেশের অভিন্ন নদী হচ্ছে 57টি। ঠিক আছে, অভিন্ন নদ নদী কতটি? 57টি। আচ্ছা, এরপরে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের অভিন্ন নদী তো বললাম 57টি। যদি বলা বাংলাদেশ ও ভারতের মধ্যে, আচ্ছা আরো একটা কথা বলা আছে, বাংলাদেশের অভিন্ন নদী হচ্ছে মোট 58টি। যদি এটা কোনো অংশ থাকে অপশনের মধ্যে, তাহলে আপনি কোনটা দিবেন? 57 দিবেন না 58 দিবেন? তো প্রশ্ন হচ্ছে এই 57টা হচ্ছে মোট নদী, আর হচ্ছে 58টা যদি থাকে সেটা হচ্ছে উইকিপিডিয়ার মধ্যে কথা বলছে। বুঝতে পারছেন? মানে আপনাদের যে উইকিপিডিয়া আছে না, সেই উইকিপিডিয়ার এইটার মধ্যে হচ্ছে 58টি। দুইটাই ঠিক। এখন দেখেন বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী, তাহলে বাংলাদেশ ও ভারতের মধ্যে
অভিন্ন নদী, অভিন্ন নদী কতটি বলেন তো? 54টি। আচ্ছা, তাহলে দেখেন মোট নদী হইতেছে 57টা। 57টা, এখান থেকে দুইটা পার্ট হবে, একটা হচ্ছে একটা 54টি, একটা হচ্ছে 3টি। তাহলে 54 আর 3 হইতেছে মোট 57। তাহলে এই অংশটা হচ্ছে, যেহেতু ভারত বড়, তো এই অংশটা হচ্ছে ভারতের সাথে, আর এই অংশটা হচ্ছে, এই 3টা হচ্ছে মায়ানমারের সাথে, ঠিক আছে? তাহলে নাফ, সাঙ্গু এবং হচ্ছে মাতামুহুরি, এই 3টা নদী হচ্ছে এখানে। তাহলে নাফ, সাঙ্গু এবং হচ্ছে মাতামুহুরি, ক্লিয়ার? সাঙ্গু ও মাতামুহুরি, মাতামুহুর, এই 3টা নদী হচ্ছে এইটার মধ্যে পড়ে, বুঝাইতে পারছি? তাহলে দেখেন বাংলাদেশ এর মধ্যে অভিন্ন নদী কতটি? সবাই পেয়েছেন আনসার? বাহ। রাফিয়া সুলতানা দিয়েছে 57, দিব? কেন 57 দিবেন? এটা তো অ্যান্সার 57 না। একের কি অ্যান্সার 57 হবে নাকি একের অ্যান্সার 54 হবে? কোনটা অ্যান্সার হবে সবাই বলতে হবে, সবাইকে কমেন্ট করে জানাতে হবে অ্যান্সার কোনটা হবে। সবাইকে কমেন্ট করে জানাতে হবে অ্যান্সার কোনটা হবে, সবাইকে কমেন্ট করে জানাতে হবে। সবাই কিন্তু কমেন্ট করছেন না এবং সবাই কিন্তু রিয়াকশনও দিচ্ছেন না, ঠিক আছে? কমেন্টও করছেন না, রিয়াকশনও দিচ্ছেন না। সবাইকে একটু কমেন্ট এবং রিয়াকশন করতে হবে। ওকে, তাহলে কি সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছেন? বাহ। কি অ্যান্সার হবে? 54। সাবাস। তাহলে অ্যান্সার কত হবে ভাই বলেন তো? 54। ওকে, বুঝতে পারছেন নিশ্চয়ই সবাই? আচ্ছা, 160 জন উপস্থিত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই একটু শেয়ার করা হচ্ছে না, শেয়ার মাত্র 26,000 জন করছে, এটা কোনো কথা হইলো? আপনারা 150 মানুষ ক্লাস করতেছেন, একজন একটা করে শেয়ার করলে তাও হয়ে যায়, এটা কোনো কথা হইতেছে না, কিন্তু প্লিজ একটু আপনারা শেয়ার করে দেবেন। ওকে, আচ্ছা এবার দেখেন 2 নাম্বার বলা আছে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ। আপনাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তারপরে আপনারা যদি না দেন একটু কষ্ট লাগে তো, তাই না? দেন ভালোবেসেই তো। ওকে, এখন দেখেন 2 নাম্বার যেটা বলা আছে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত, এটা আপনাকে বুঝতে গেলে তখন আপনাকে ম্যাপ অঙ্কন করে বুঝতে হবে। ধরেন একটা ম্যাপ অঙ্কন করার আমরা একটু চেষ্টা করি। ধরেন এটা বাংলাদেশের ম্যাপ। তো এই বাংলাদেশের ম্যাপের মধ্যে যদি আপনি যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে একটা বিষয় যে আপনি লক্ষ্য করলেন এই দিকের অংশ তো উত্তর দক্ষিণ, এগুলো তো জানেনি সবকিছু, এগুলো তো আর বলতে হবে না সবাইকে। তো প্রশ্ন বলছে কি দক্ষিণ তালপট্টি দ্বীপ, তো এইটা ধরেন বাংলাদেশ, এটা বাংলাদেশ, আর এই পাশের অংশ যেটা সেটা হচ্ছে ভারত। এই পাশের অংশ কি? ভারত। তাহলে এই অংশ হচ্ছে ভারতের অংশ, আর এই অংশ হচ্ছে বাংলাদেশের অংশ, তাই না? আচ্ছা, বাংলাদেশ ও ভারতের মধ্যে মধ্যবর্তী অঞ্চলে এই জায়গাতে একটা নদী রয়েছে, এই যে এখানে একটা নদী রয়েছে, যেটা বলা হয়ে থাকে এইভাবে যে বাংলাদেশ ও ভারতকে ভারতকে বিভক্ত করেছে যে নদী, বিভক্ত করেছে যে নদী, সেটা হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। কোন ভাঙ্গা? হারিয়াভাঙ্গা। পরীক্ষার প্রশ্ন আসে এইভাবে যে হারিয়াভাঙ্গা একটি আমের নাম। কিসের নাম? আমের নাম। এছাড়াও হারিয়াভাঙ্গা আরো একটি কিসের নাম? পরীক্ষায় এভাবেও আসতে পারে, হারিয়াভাঙ্গা একটি নদীর নাম, হারিয়াভাঙ্গা নদী। এরপরেও হারিয়াভাঙ্গা এটি কোন ফলের বা ফসলের জাতের নাম? তাহলে হচ্ছে আমের ফসলের জাতের নাম, বুঝতে পারছেন? হারিয়াভাঙ্গা। এরপরে এই হারিয়াভাঙ্গার যে নদীর কথা বললাম, এই হারিয়াভাঙ্গা নদী রয়েছে সাতক্ষীরা জেলায়। কোন জেলা? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলা, এই সাতক্ষীরা জেলা যেটা আছে আর কি, এই সাতক্ষীরা জেলা অবস্থিত, সাতক্ষীরা জেলায় অবস্থিত হারিয়াভাঙ্গা নদী। সাতক্ষীরা জেলা অবস্থিত হারিয়াভাঙ্গা নদী। এই হারিয়াভাঙ্গা নদীর মোহনায় একটা দ্বীপ জেগে উঠছে। নদী যখন হয় তো নদীর মাঝখানে যে উঁচু যে জায়গাটা থাকে, এই জায়গাটাকে বলা দ্বীপ বলা হয়। মানে মাটি বিস্তৃত, স্থল বিস্তৃত যে জায়গাটা থাকে, মাঝে হোক কানিতে হোক যেখানে হোক না কেন, যে অংশটা থাকবে না কেন এটাকে বলা হয় দ্বীপ বলা হয়।
তার মানে নদীর অংশে বা নদী, সাগর, মহাসাগর যেটাই বলুক না কেন, সেখানে যে স্থল বেষ্টিত যে অংশটা থাকবে এই অংশটা দ্বীপ বলা হয়। তার মানে নদীর পাদদেশে বা নদীর মোহনায় যে দ্বীপটা জেগে উঠেছেন ওই দ্বীপটা সম্পর্কে বলা হয়েছে। তার মানে আমাদের এখানে দক্ষিণ তালপট্টি দ্বীপের কথা বলছে। দক্ষিণ তালপট্টি এটা কিসের নাম? দ্বীপের নাম। তাহলে বলছে কোন নদীর মোহনায় অবস্থিত? তেঁতুলিয়া নদী। তেঁতুলিয়া নদী পঞ্চগড়ের দিকে। নাফ নদী আড়িয়ালখা, হারিয়াভাঙ্গা। তো প্রশ্ন হচ্ছে একটু দেখতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করেন। এই হারিয়াভাঙ্গা নদীর মোহনায় এইখানে এইখানে এই হারিয়াভাঙ্গা নদীর মোহনায় এখানে একটা দ্বীপ জেগে উঠছে। সেই দ্বীপটার নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ যখন জেগে ওঠে তখন দুইটা দেশের মধ্যে মারামারি এবং কামড়াকামড়ি হয়। একটা বাংলাদেশ, একটা ভারত। দুইটা দেশের মধ্যেই তখন ঝামেলা সৃষ্টি হয়। দক্ষিণ তালপট্টি দ্বীপটা আসলে কার, এটা নিয়ে ঝামেলা সৃষ্টি হয় কেন? কারণ হচ্ছে এইটা যেহেতু সীমান্তের অবস্থিত, এই সীমান্তের জন্য। প্রশ্ন হচ্ছে সাতক্ষীরা জেলাটা, এই সাতক্ষীরা জেলাটা, এই জেলাটা কোন কোন দেশের মধ্যে পড়ে? প্রশ্ন ভাই অবভিয়াসলি ভাই বাংলাদেশের মধ্যে পড়ে। তো যদি ভাই বাংলাদেশের মধ্যে পড়ে থাকে তার মানে এই যে অংশটা রয়েছে এটা অংশ ভারতের এই পাশে আছে। তার মানে ভারতও তখন কি করে? তখন তারা আমাদের কাছে দাবি করে, যেহেতু জোর তাদের বেশি এই জন্য তারা দাবি করে। কিন্তু পরবর্তীতে এই সাতক্ষীরার মধ্যে এই হারিয়াভাঙ্গা নদীর মোহনায় যে দ্বীপটা জেগে ওঠে তার নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। তো ভারত এই দ্বীপটাকে তখন আদর করে নাম রাখে, সোনার ময়না পাখি, তোমার নাম আজকে থেকে দক্ষিণ তালপট্টি নয়, তোমার নাম পূর্বাশা। তোমার নাম কি? পূর্বাশা। নাম হচ্ছে পূর্বাশা। পূর্বাশা। দেখবেন নতুন নতুন প্রেম করলে তখন দেখবেন যে সুন্দর সুন্দর মেয়েদের নাম দেয়। পূর্বাশা, নিউমুর, সোনা পাখি, জান, ময়না করে ডাকে। তার মানে দক্ষিণ তালপট্টি দ্বীপটাকে তখন একটা পর্যায়ে তারা আবার ডাকে নিউমুর। কোন মুর? নিউমুর। কি সুন্দর সুন্দর নাম দিয়েছে দেখছেন? নিউমুর, পূর্বাশা। ঠিক আছে? তাহলে পূর্বাশা এবং নিউমুর এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম। পরীক্ষায় প্রশ্ন আসবে। তখন দক্ষিণ তালপট্টি দ্বীপের যেহেতু অপর নাম নিউমুর এবং পূর্বাশা, নিউমুর এবং কি? পূর্বাশা, এগুলো ভারতীয় নাম। এগুলো কোন নাম? ভারতীয় নাম। একটা পর্যায়ে যখন দুইটা দেশের মধ্যে খুবই চরম অবস্থায় মারামারি কাটামারির একটা অবস্থা চলতেছে, এমন মুহূর্তে দ্বীপটা বলে আমি আর থাকতাম না তোমাদের মাঝে। তখন এই দ্বীপটা তখন নিজে নিজে ডুবে ডুবে যায়, শেষ। মানে পানি ভরে যায়, তখন এই দ্বীপটা ডুবে যায়। এই জন্য এই দ্বীপটা নদীর তলদেশে ডুবে যায়। বুঝতে পারছেন? পরবর্তীতে আর কারো কোনো ঝামেলা থাকে না। এইটা একটা বিরোধপূর্ণ একটা দ্বীপ বলা হয়। বিরোধপূর্ণ কেন? কারণ বাংলাদেশও এটা দাবি করেছে, ভারতও দাবি করেছে। যখন বিরোধপূর্ণ, যখন দাবি করে একটা বিষয় নিয়ে, তখন এটা বিরোধপূর্ণ হয়। তাহলে বিরোধপূর্ণ দ্বীপ, তার নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায়? তা হবে হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। তাহলে হারিয়াভাঙ্গা নদী কোন জেলায় অবস্থিত ভাই? সাতক্ষীরা জেলায় অবস্থিত। বলেন না কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা। বুঝতে পারছেন আমার কথা? ক্লাস কি ক্লিয়ার? বলো 2 নাম্বার কি ক্লিয়ার হয়েছেন সবাই? সবাইকে 2 নাম্বার ক্লিয়ার? আমাকে বলতে হবে, সবাইকে বলতে হবে একসাথে। 2 নাম্বার কি ক্লিয়ার হয়েছেন কি না বলতে হবে আজকে সবাইকে। আপনারা শেয়ার করবেন এবং ডান লিখে ফেলবেন। আজকে আপনাদেরকে অনেক কিছু শেখাবো, বলছি না অনেক কিছু শেখাবো, অনেক কিছু শেখাবো। সবাই একটু বলতে হবে যে আপনারা ক্লাসটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা। 2 নাম্বার কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে সবাই একটু বলবেন। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সুমু বলছেন ওকে ওকে, আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। আগুন ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট তাহলে আমরা কত নাম্বারে যাবো বলুন ভাই? 3 নাম্বারে। ঠিক আছে, 3 নাম্বারে। মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহস্থানগড় বুঝতে হবে। এটা আসছে আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং উপসহকারী যে কমিউনিটি মেডিকেল অফিসার রয়েছে, এটা 2014 সালে এসেছে। এখন আমাদের এই প্রশ্নটা সলভ করতে হবে। বলছি মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? তাহলে হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত, গঙ্গা নদীর তীরে অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, মহানন্দা নদীর তীরে অবস্থিত। আপনি জানেন না, আপনি কিচ্ছু জানেন না। এটা ধরেন আপনি বুঝেন না, জানেন না, কিচ্ছু না, কোনো সমস্যা নাই। এটার কোনো সমস্যা নাই যে আপনি জানেন না। এখন আপনাকে বুঝতে হবে, আগে জেলাটা বের করতে হবে কোন জেলায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন জেলায় অবস্থিত? ওকে, আচ্ছা। দক্ষিণ না, মহস্থানগড়। মহস্থানগড় কোন জেলায় অবস্থিত? মহস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত। কোন জেলা? বগুড়া। যদি হয় বগুড়া জেলা, তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে এই বগুড়া নদী, এই বগুড়া জেলার পাশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। সেই নদীটার নাম হচ্ছে করতোয়া নদী। নদীটার নাম কি? করতোয়া নদী। ধরেন এই পাশ দিয়ে একটা প্রবাহিত নদীটি হয়েছে, সেই নদীটার নাম হচ্ছে করতোয়া। আচ্ছা, 2টা নদী আছে, একটা হচ্ছে তিস্তা, একটা হচ্ছে করতোয়া। বুঝতে পারছেন? তিস্তার কি? করতোয়া। এই
এই পাশ দিয়ে তিস্তা নদীটা চলে গেছে, সরি, আর এই পাশ দিয়ে ঘুরে আসে, একটু ঘুরে আসে এই পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে, সেই নদীটার নাম হচ্ছে করতোয়া। যাই হোক, এটা এই পাশে হবে আর কি, করতোয়া। এই করতোয়া নদী পরবর্তীতে বগুড়ার পাশ দিয়ে প্রবাহিত হয়ে, এই করতোয়া নদীরও যদি কথা বলি বা তিস্তা প্লাস তিস্তার যদি কথা বলি, এই দুটা নদীর উৎপত্তি হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চলে। কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চলে। সবাই একটু মনোযোগ দিবেন ক্লাসটাতে, সবাই মনোযোগ দিবেন, তাকান সবাই এদিকে তাকান, ক্লাসটাতে মনোযোগ দেন। তাহলে বললাম কি, করতোয়া এবং কি বললাম, তিস্তা। করতোয়া এবং কি বলছি, তিস্তা। এই দুটা নদীর উৎপত্তি বললাম সিকিমে। কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চল। ভাই এইখানে আছে সিকিম, এইখানে আছে কি সিকিম, ভারতের যে সিকিম রাজ্য আছে কি সিকিম, ওই সিকিমের পার্বত্য অঞ্চলে এখান থেকে উৎপত্তি করছে। হওয়ার পরে এটা এদিক থেকে তিস্তা আসছে, ওই থেকে করতোয়া আসছে, আসার পরে ক্লাসিফিকেশন ভাগ হয়ে গেছে দুইটা নদী। এর পরবর্তীতে একটা এই নদীটা, করতোয়া নদীটা পরে বগুড়ায় এসে আপনারা যে কি বলে বাঙালি নদী নামে একটা নদী আছে, সেই নদীর সাথে মিশে মিলিত হয়। তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে মহস্থানগড়। মহস্থানগড় প্রাচীন বাংলার মধ্যে সব থেকে প্রাচীনতম যদি বলা হয়, প্রাচীন বাংলার যে জনপদ রয়েছে সেই জনপদের মধ্যে মহস্থানগড় একটা অন্যতম উল্লেখযোগ্য। বুঝতে পারছেন? আমরা যে মহস্থানগড়ে যে পুণ্ড জনপদ বলি, পুণ্ড জনপদ, সেই পুণ্ড জনপদটা গড়ে উঠছিল কাকে কেন্দ্র করে? মহস্থানগড়কে কেন্দ্র করে। তাহলে পুণ্ডের রাজধানী ছিল পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। ওইখান থেকে আসছিল পুণ্ডবর্ধনের বর্তমান নাম কি? মহস্থানগড়। তাহলে মহস্থানগড় তাহলে এইখান থেকে আসছে। তাহলে প্রশ্ন হচ্ছে পুণ্ডবর্ধন বা পুণ্ড জনপদটা কোথায় অবস্থিত? তাহলে এটা পাইতে হবে বগুড়াতে। কোথায় ভাই? বগুড়াতে। তাহলে বগুড়া যদি হয়, তাহলে বগুড়ার পাশে কোন নদী আছে? করতোয়া নদী আছে। বুঝতে পারছেন? বলেন 3 নাম্বার ক্লিয়ার কিনা? 3 নাম্বার ক্লিয়ার কিনা? একটু সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে অ্যান্সার করতে হবে, সবাইকে দ্রুত অ্যান্সার করতে হবে সবাইকে। ক্লিয়ার? 3 নাম্বার, 3 নাম্বার কি সবাই ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এবার দেখেন 4 নাম্বারের প্রশ্নে আমরা যাই। বাংলাদেশের সবথেকে খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশের সব থেকে খরস্রোতা নদী কোনটি? সুন্দর, দারুণ সুন্দর। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বগুড়া জেলা দিয়ে প্রবাহিত ধ্বংসাবশেষ যা করতোয়া নদীর তীরে অবস্থিত পশ্চিম তীরে। থ্যাংক ইউ সো মাচ নুসরাত ইয়াসমিন, অসাধারণ অসাধারণ। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আপনারা, আচ্ছা ওকে ক্লিয়ার, সবাই বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, আপনারা কি করবেন এখন? ক্লাসটা যেহেতু ভালো লাগতেছে, বলেন তো কি করবেন? শেয়ার করবেন ক্লাসটা, করবেন না? বলেন করবেন না? অবশ্যই করবেন। না, এবার দেখেন 3 নাম্বার, 4 নাম্বার বলছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটা? ভাই, যে নদীর স্রোত বেশি থাকবে, যে নদীতে পানির ঢেউ বেশি থাকবে, যে নদীর মধ্যে পানি বেশি প্রবাহিত হবে এবং বেশি পরিমাণ জোরে চলে যাবে, সেই নদীটাকে বলা হয় খরস্রোতা নদী। বুঝতে পারছেন? তাহলে খরস্রোতা নদী আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, এটা নতুন করে বলতে হবে না, হবে না, কিন্তু এটা নিয়ে একটু বিস্তারিত একটু আলোচনা আছে। বলেন আছে কিনা? কথা বলেন আছে কিনা? সবাইকে একটু অ্যান্সার করতে হবে, সবাই বলতে হবে আছে কিনা। ওকে, সবাই অ্যান্সার করতেছেন, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, কর্ণফুলী, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার এবং কর্ণফুলী সবাই বলতেছেন। অসাধারণ অসাধারণ অসাধারণ, আপনাদের পারফরমেন্স অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনুপ্রাণিত করছেন, আমাকে অনুপ্রাণিত করছেন, আপনাদের কমেন্ট সেকশন অনুপ্রাণিত করছে। আচ্ছা, ওকে, যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কমেন্টেই পড়ছি আর কি। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা মোটামুটি এখানে বলতে পারি বাংলাদেশের খরস্রোতা নদী, তাই না? তাহলে বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী যদি বলা হয়, তার নাম কি? তার নাম হচ্ছে করতোয়া, তাই তো? আচ্ছা, যে নদীকে পরীক্ষায়, এটা তো পাইলেন, যে নদী স্রোতকে কাজে লাগিয়ে, এটা পরীক্ষা আসতে পারে, যে নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাহলে যে নদীর স্রোতকে কাজে লাগিয়ে, যে নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তার নাম কি বলেন তো? তার নাম হচ্ছে কর্ণফুলী। ঠিক আছে? আচ্ছা, কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়? এটা বুঝতে হবে আপনাদেরকে একটু কষ্ট করে।
ধরেন এইখানে একটা বাংলাদেশ, আচ্ছা একটু কষ্ট করে বুঝেন, এইখানে হচ্ছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী এই পাশে প্রবাহিত হয়েছে, এইখানে আছে আমরা যদি বলি আমাদের যে এখানে জানি আমরা প্রথমে আমরা জানি আসাম, ঠিক আছে, আসাম, তারপরে এখানে আছে হচ্ছে আপনাদের মণিপুরি রাজ্য, মেঘালয়, ঠিক আছে। তো এইখানে যে একটা পাহাড় আছে লুসাই পাহাড়, কি পাহাড়? লুসাই পাহাড়। এই লুসাই পাহাড় থেকে এখান থেকে উৎপত্তি করছে। এই লুসাই পাহাড় থেকে উৎপত্তি ঘটার কারণে পরবর্তীতে দেখেন লুসাই পাহাড়ে, দেখেন লুসাই পাহাড়ে, এই লুসাই পাহাড়ের মধ্যে পরবর্তীতে এখান থেকে উৎপত্তি ঘটে, এখান থেকে উৎপত্তি ঘটে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। বাংলাদেশে প্রবাহিত হওয়ার পরে এই পাশ থেকে আরেকটা নদী প্রবাহিত হয়েছে, এখান থেকে আরেকটা নদী উৎপত্তি হয়েছে। সেই নদীটার উৎপত্তি হয়েছে খাগড়াছড়ি জেলা থেকে। আমরা জানি খাগড়াছড়ি জেলা, খাগড়াছড়ি জেলার হচ্ছে বাদনাতলী শৃঙ্গ থেকে একটা নদী উৎপত্তি হয়েছে, তার নাম হচ্ছে হালদা নদী। এই হালদা আর কর্ণফুলী একটা জায়গায় এসে মিলিত হয়। মিলিত হওয়ার জায়গাটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট। ছোটবেলা থেকে চট্টগ্রামের কালুরঘাট পড়েছেন আপনারা। এই চট্টগ্রামের কালুরঘাট থেকে পরবর্তীতে নদীটা বঙ্গোপসাগরের দিকে পতিত হয় কর্ণফুলী নদীর নাম ধারণ করে, কর্ণফুলী নদীর নাম ধারণ করে। প্রশ্ন হচ্ছে এই কর্ণফুলী নদীর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোথা থেকে উৎপত্তি করছে? লুসাই পাহাড় থেকে। বুঝতে পারছেন কোন পাহাড়? লুসাই পাহাড় থেকে উৎপত্তি করেছে। বলেন কোন পাহাড়? লুসাই পাহাড় থেকে উৎপত্তি ঘটেছে, ঠিক আছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন লুসাই পাহাড়, কোন লুসাই পাহাড়, তাহলে মিজোরামের লুসাই পাহাড়, মিজোরামের লুসাই পাহাড়। তাহলে কোন লুসাই পাহাড়? মিজোরামের লুসাই পাহাড়। বুঝাতে পারছি? তাহলে মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি করেছে। এই উৎপত্তিতে তারপরে আমরা এখানে বললাম হালদা, খাগড়াছড়ির কথা বলেছি। এই নদীগুলো চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে, যে চট্টগ্রামের কালুরঘাট যে জায়গা আছে এই জায়গাতে মিলিত হয়েছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে হালদা, হালদা প্লাস কর্ণফুলী মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে কোথায়? তাহলে মিলিত হয়েছে ভাই চট্টগ্রামের কালুরঘাটে। তাহলে কোথায় হবে? চট্টগ্রামের কালুরঘাটে। বলেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখন এরপরে দেখেন সুরমা নদী। সুরমা নদী আমরা জানি সিলেটের ওইদিকে, ওই অঞ্চলের দিকে অবস্থিত। তারপরে তিস্তা, এগুলো তো জানি, মেঘনা তো জানি। আচ্ছা, এক এক করে আসি আমরা, পরবর্তী নেক্সট কোশ্চেনে আসি। এবার দেখেন 5 নাম্বার, 5 নাম্বারের মধ্যে কি বলছে? ব্রহ্মপুত্র কোথায় অবস্থিত? কোথায় বাংলাদেশে প্রবেশ করছে? ব্রহ্মপুত্র বাংলাদেশের কোথায় অবস্থিত? বলছে ব্রহ্মপুত্র বাংলাদেশের মানে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে, এটা যদি বলি, মানে বিস্তারিত যদি বলি, আর কোথায় মানে জাস্ট প্রবেশ করেছে, মানে সহজ করে বলি। এখন দেখেন এই প্রশ্নটা কোথায় বলছে? লালমনিরহাট জেলা, নীলফামারী জেলা, তারপর বলছে কুড়িগ্রাম জেলা, বুরুঙ্গামারী জেলা। তাহলে এটা আপনাকে অ্যান্সার করতে হবে, এটা কোন জেলা হবে? এটা আপনাদেরকে অ্যান্সার করতে হবে। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র কিন্তু বাংলাদেশের দীর্ঘতম, যদি বলা হয় দীর্ঘতম, যদি অধিক পথ অতিক্রান্ত নদ, সেই নদের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে বাংলাদেশের অধিক পথ, অধিক পথ অতিক্রান্ত, অতিক্রান্ত নদ, তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের উৎপত্তি যদি বলি, ব্রহ্মপুত্রের উৎপত্তি, এর উৎপত্তি কোথায় হয়েছে একটু বলতে পারবেন? উৎপত্তি, উৎপত্তি হচ্ছে তিব্বতের, তিব্বতের কৈলাস, কৈলাস শৃঙ্গের, কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে, ঠিক আছে। তাহলে কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি একবার চিন্তা করেন, এই যে নদীটা আছে, ধরেন এটা বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে ধরেন এইখান থেকে উৎপত্তি ঘটে, এইখান থেকে এটা ধর চীন, এটা চীন, চীন থেকে আসছে, চীনের তিব্বত একটা প্রদেশ, এই প্রদেশ থেকে উৎপত্তি হয়েছে, হওয়ার পরে চীন, নেপাল, ভুটান এগুলো আছে, এরপরে ভারত, এরপরে বাংলাদেশ, অধিক পথ অতিক্রান্ত করছে। বুঝতে পারছেন? আন্তর্জাতিক নদ, নদ বলা হয়, তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তাহলে দেখেন এরপরে যদি বলা হয় এই উৎপত্তি গেল, এই ব্রহ্মপুত্র নদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। যেমন নেপালের দিকে আছে হচ্ছে, এটা নেপালের দিকে নাম, তার নাম হচ্ছে, এই যে যদি বল ব্রহ্মপুত্র, তার নাম হচ্ছে শানপো। এরপরে আছে হচ্ছে ভারতের দিকে, এর নাম হচ্ছে ডিহি। আপনি যদি ভারতে যদি বলেন যে এটা ব্রহ্মপুত্র নদ, কিন্তু ওরা ওরা কি বলবে বলেন তো? ওরা বলবে হচ্ছে এটা ডিহি বলবে, ওরা ব্রহ্মপুত্র চিনবে না। তারপরে বলছে নেপাল বা ভুটানের ওইদিকে হচ্ছে শানপো, কি নামে? শানপো কোথাও আছে, শানপো কোথাও আছে, সমস্যা নেই। তাহলে দেখেন এই ব্রহ্মপুত্র নদ তাহলে বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করছে? বাংলাদেশের
কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করছে। এই পাশে আছে কুড়িগ্রাম, কোন জেলা? কুড়িগ্রাম জেলা দিয়ে। তাহলে কুড়িগ্রাম জেলা, এইখানে দেখেন লালমনিরহাট এবং নীলফামারী, এই লালমনিরহাট এবং নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করছে হচ্ছে তিস্তা নদী। কোন নদী? তিস্তা নদী। লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করছে তিস্তা নদী। বলেন বুঝতে পারছেন কিনা? সবাই একটু কমেন্ট করতে হবে, বুঝতে পারছেন কিনা? সবাইকে ক্লিয়ার? ওকে। কি জানে বলছেন, ভারতের আসাম হয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এই তো বুঝছেন। তাহলে বাংলাদেশের কোন জেলা দিয়ে? কুড়িগ্রাম জেলা দিয়ে। আচ্ছা, এইটা আসার পরে, এই কুড়িগ্রাম জেলা দিয়ে আসার পরে একটা পর্যায়ে তিস্তা এবং হচ্ছে কুড়িগ্রাম মানে ব্রহ্মপুত্র, এই দুটো আবার আসার মিলিত হয়েছে যে কুড়িগ্রামের চিলমারি নামে একটা জায়গা আছে, কুড়িগ্রামের চিলমারিতে। তাহলে কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হয়েছে। বলেন ক্লিয়ার কিনা? বুঝতেছেন? ওকে। এরপরে দেখেন ভাই, আমি একটা আপনাদেরকে কথা বলি, শুনুন। আপনারা প্রায় 200 মানুষ আছেন আমাদের সঙ্গে, ক্লাস করতেছেন। এর আগেও আমাদের সাথে অনেক মানুষ, 1000, 2000, 1500, 3000 মানুষ আমাদের সঙ্গে একসাথে লাইভ ক্লাসে উপস্থিত ছিল। এখন রমজান মাস, সচরাচর মানুষ সারাদিন ক্লান্ত থাকে, পরিশ্রম করে। আচ্ছা, তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি অনেকগুলো প্রতিষ্ঠানের ক্লাস দেখলাম অনলাইনে। তারা দেখলাম শুধুমাত্র কি বলতেছে দেখেন, আমি বলি, বলতেছে যে পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে। এই পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে। ওকে, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিবন্ধন 2006 সালে আসছে এই প্রশ্ন। এখন এরপরে কোথায় আসছে? মুন্সিগঞ্জের নিকট, ভৈরবের নিকট, চাঁদপুরের নিকট, বরান্দের নিকট। সবাই দ্রুত অ্যান্সার করেন, সবাই দ্রুত অ্যান্সার করেন, সবাই দ্রুত অ্যান্সার করেন। ওরে ভাই, এটা কি হইলো? সবাই অ্যান্সার করতেছে, ঠিক আছে, বুঝলাম। কিন্তু ব্যাখ্যাগুলো যখন আপনি শুনবেন, যে কোনো প্রশ্ন হোক না কেন, যখন আপনি ব্যাখ্যাগুলো শুনবেন, অবভিয়াসলি 100% আপনার মাথার মধ্যে থাকবে। আমার কথা বুঝতে পারছেন? ব্যাখ্যা ছাড়া যদি আপনি পড়েন, তাহলে আপনার প্রশ্নগুলো আপনি যতই পড়েন না কেন, যত কিছুই পড়েন না কেন, আপনার সহজে মাথার মধ্যে থাকবে না। এগুলো সহজ প্রশ্ন, এটা ঠিক আছে, মানি এগুলো সহজ প্রশ্ন, কিন্তু এই সহজ প্রশ্নগুলোই আপনাদের পরীক্ষার হলে ভুল হয়। বুঝতে পারছেন আমার কথাগুলো? সহজ প্রশ্নগুলোই কি হয় বলেন তো? ভুল হয়। তাহলে ব্যাখ্যা কি দিব কি দিব না একটু বলতে হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার ভাবে বুঝতে পারছি। ওকে, সবাই আমাকে বলবেন ব্যাখ্যা কি দিব কি দিব না, ব্যাখ্যা দিব কি দিব না একটু বলবেন সবাই। ব্যাখ্যা দিলে অনেকেই শুনলাম অসুবিধা হয়। আচ্ছা, পদ্মা নদী এবং যমুনা নদীর সাথে মিলিত হয়েছে তাহলে মুন্সিগঞ্জের নিকট, ভৈরবের নিকট, চাঁদপুর এবং গোয়ালন্দের নিকট। আপনারা অ্যান্সার করতে থাকেন, আমি বলতে থাকি। ওকে, এখন দেখেন পদ্মা নদী এবং যমুনা নদী বুঝতে হবে আপনাদেরকে। তাহলে একটু নদীটা একটু একটু হালকা করে অঙ্কন করি। আচ্ছা দেখেন, এখানে যদি আমরা লক্ষ্য করি, এই জন্যই তো বিজয় যাত্রা সেরা। ওকে, আলিশা জান, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, আচ্ছা, এখন দেখেন পদ্মা নদী, পদ্মা নদী আগে ধরেন, পদ্মা নদী এই পাশে। এখন বলেন ভাই এই পাশে মানে বুঝে নেই তো, ওটা কই থেকে আসছে? পদ্মা নদীর উৎপত্তি ঘটছে হচ্ছে, আমরা যদি বলি এই পদ্মা নদীর উৎপত্তি ঘটে, এই পদ্মা নদীর উৎপত্তি ঘটেছে, এই পদ্মা নদীর উৎপত্তি, এই পদ্মা নদীর এখান থেকে উৎপত্তি ঘটেছে হিমালয়ের, হিমালয়ের গাঙ্গোত্রী, গাঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমবাহ থেকে। ওকে, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এই নদীটার নাম হচ্ছে গঙ্গা, নাম হচ্ছে গঙ্গা। নাম কি? গঙ্গা। প্রথমেই বুঝতে হবে এই গঙ্গা নদী মানেই পদ্মা নদী। ভারতের নাম গঙ্গা, কিন্তু বাংলাদেশের নাম কি? বাংলাদেশের নাম পদ্মা। জাস্ট বাংলাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হয়ে গেছে পদ্মা। দেখবেন আপনারা ভারতে যারা আছে এরা কি করে, এরা গঙ্গা স্নান করে, গঙ্গা স্নান করে না? গঙ্গা স্নান করে। এই গঙ্গা নদীটাই জাস্ট বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ হওয়ার সঙ্গে সঙ্গে, কোন জেলা? চাঁপাইনবাবগঞ্জ জেলা। চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ হওয়ার সঙ্গে সঙ্গে এই নদীটার নাম হয়ে গেল পদ্মা। কি নাম হয়ে গেল? পদ্মা। সবাইকে বুঝতে হবে, বলেন বুঝছেন কিনা? নাম কি হয়ে গেছে? পদ্মা। ওকে, এখন দেখেন এই পদ্মা নদী, এই পদ্মা নদী
এই পদ্মা নদী এখানে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করছে। চাঁপাইনবাবগঞ্জে তখন একটা বাঁধ নির্মাণ করা হয়, যা হচ্ছে কি বাঁধ, সবাইকে বলতে হবে কি বাঁধ। বাঁধ নির্মাণ করেছে, একটা বাঁধ আছে। সবাই বলেন তো কোন বাঁধ হবে? পদ্মার পদ্মার কাছে একটা বাঁধ আছে, সবাই বলতে হবে, সবাই সবাই এটা কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন তো, এখানে বাঁধ আছে একটা, বলেন তো কোন বাঁধ, বলতে হবে সবাইকে। কোন বাঁধ? কোন বাঁধ বাংলাদেশের মরণ ফাঁদ বলা হয়? ফারাক্কা বাঁধ। কি বাঁধ? ফারাক্কা। বলতে পারেন নাই কিন্তু অনেকে। ফারাক্কা বাঁধ। কি বাঁধ? ফারাক্কা। বুঝতেছেন? আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ, আচ্ছা বাংলাদেশ, ওকে। এই ফারাক্কা বাঁধ, এই ফারাক্কা বাঁধের কারণে আমাদের যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, এই ফারাক্কা বাঁধের জন্য লং মার্চ করেছিলেন। এটাকে বাংলাদেশের মরণ ফাঁদ বলা হয়। তো এই ফারাক্কা বাঁধ আছে চাঁপাইনবাবগঞ্জের। এখন এই পদ্মা নদী আসলো, আসার পরে এই পর্যন্ত আসলো, রেখে দিলাম। এখন বল যমুনা নদী। তাহলে পদ্মা এবং যমুনা, যখন যমুনা নদী আমরা জানি ওই ব্রহ্মপুত্র নদী থেকে, এখান থেকে পরবর্তী ধাপে ধাপে পরবর্তীতে এখানে একটা ভূমিকম্পের ফলে খাল সৃষ্টি হয়। সেই খালের নাম হচ্ছে জোনাই খাল। এই জোনাই খাল থেকে পরবর্তীতে জোনাই নামটা পরিবর্তন করে হয়ে যায় যমুনা। জোনাই নামটা পরিবর্তন করে কি হয়ে যায়? যমুনা। যমুনা নদীটা থেকে এখান থেকে পরবর্তীতে এই জায়গাতে আসে। এই জায়গাতে এসে একটা জায়গায় মিলিত হয়, পদ্মা এবং যমুনা একটা জায়গায় এসে মিলিত হয়। সেই জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ি। গোয়ালন্দ রাজবাড়ি। বুঝতেছেন আমার কথাটা? তাহলে এই যে গোয়ালন্দ রাজবাড়ি যে ঘাট আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন রাজবাড়ি, বুঝতে পারছেন? আমি একবার এই গোয়ালন্দ রাজবাড়ি ঘাটে গিয়েছিলাম, একবার অনেকবার গিয়েছিলাম, ক্লাস নেওয়ার সুবাদে গিয়েছিলাম রাজবাড়িতে। তখন দেখেছি ও মাই গড, এত পরিমাণ স্রোত। দুইটা নদী যখন, এই যে পদ্মার যে স্রোত রয়েছে, এটা অত্যন্ত লেভেলের, মানে বিশাল স্রোত। এবং যে আপনার যমুনার যে স্রোত, এই দুইটা একটা জায়গায় এসে মিলিত হয়। একটা জায়গায় মিলিত হয়ে পরবর্তীতে নাম ধারণ করে পদ্মা নদী নামে। কি নদী নামে? পদ্মা নদী নামে। বুঝতে পারছেন? আচ্ছা, ফারাক্কাবাদ। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ধন্যবাদ যারা ফারাক্কাবাদ অ্যান্সার দিয়েছে। তাহলে এই ফারাক্কাবাদ হবে এটা আনসার। এখন এই দুইটা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোন নদীর কথা বললাম আমরা? গোয়ালন্দ। তাহলে কোন নদী? গোয়ালন্দ। তাহলে এখানে গোয়ালন্দ কোন জেলায় অবস্থিত যদি আসছে পরীক্ষায়? তাহলে হবে রাজবাড়ী জেলায়। কোন জেলায়? রাজবাড়ী জেলায়। আশা করি বুঝতে পারছেন সবাই। সবাই ক্লিয়ার? 6 নম্বরে ক্লিয়ার হয়েছেন সবাই? ওকে, এবার একটু সুন্দর করে আমরা কত নম্বরে যাবো বলেন তো? 6-এর পর যাবো 7। 6-এর পর কোথায় যাবো? 7। 7 নম্বর। একজন বলছেন স্যার আপনার নাম কি? আমার নাম নাসির। আমার নাম নাসির। বুঝতে পারছেন? আচ্ছা, আমার নাম নাসির, আমার একটা পেজ আছে, সেটার নাম হচ্ছে নাসির স্যার আর কি। নাসির স্যার একটা ফেসবুকে পেজ আছে, ওকে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে কি বললাম, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কোন নদীর তীরে অবস্থিত? ও মাই গড, অসম্ভব সুন্দর একটা জেলা ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া সুন্দর হইলে হবে কি, ব্রাহ্মণবাড়িয়া চরম পরিমাণে বাংলাদেশে মারামারি করে। 5 টাকার জন্য মারামারি করে, 2 টাকার জন্য মারামারি করে, পান খাওয়া নিয়ে মারামারি করে, চা খাওয়া নিয়ে মারামারি করে। সবচেয়ে মজার ব্যাপার হইতেছে মারামারি করে এইটা নিয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা হইলে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে 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 হবে, মারামারিও হবে 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 ব্রাহ্মণবাড়িয়াতে। কোথাও কিছু হোক, বাংলাদেশের না হোক, কিচ্ছু সমস্যা নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে 100% হবে। বুঝতেছেন আমার কথা? দুইটা জেলার মধ্যে, এই দুইটা মানে ধরেন এলাকার মধ্যে দুইটা মারামারি হয়ে যাবে এই ব্রাহ্মণবাড়িয়াতে। তো এই হইতেছে অবস্থা। যাজ্ঞা, এখন দেখেন কি জানি বললাম, বলে গেছি, সেটা হচ্ছে এইটা কোন নদীর তীরে অবস্থিত ব্যাখ্যায়। তাহলে এই নদী হচ্ছে, আমরা যদি বলি এটা অবস্থিত হচ্ছে কোন নদীর তীরে, কোন নদীর তীরে, কোন নদীর তীরে, তাহলে এটা কোন নদী আনসার করতে হবে, সবাই কিন্তু আনসার করতে হবে। যেমন যদি আমরা বলি যমুনা নদী সিরাজগঞ্জ জেলা অবস্থিত, সিরাজগঞ্জের পাশে, সিরাজগঞ্জের পাশে, ঠিক আছে। পদ্মা অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর পাশে। এই পদ্মা চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহী, রাজশাহীর পাশে, ঠিক আছে। তাহলে পদ চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর পাশে, ওকে।
সবাই কি বুঝছেন? ওকে, ওকে ওকে গোমতী, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে আচ্ছা, এ ভাই এটা গোমতী আনসার দিচ্ছেন কেন? গোমতী হবে? হাই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা অ্যান্সার হচ্ছে তিতাস। মনে রাখবেন একটা কথা, এই আল্লাহ ব্যাখ্যা না দিলে দেখছেন কি ভুলগুলো করতেছেন, মারাত্মক ভুল করতেছেন, মারাত্মক ভুল করতেছেন আপনারা সবাই, বুঝতেছেন? আচ্ছা দেখেন, তিতাস কি হবে? তিতাস। মনে রাখবেন আজকে থেকে, আজকে থেকে ভুল করা যাবে না, কানে ধরে মনে রাখেন। মনে রাখবেন একটা কথা, মাস্টলি মনে রাখবেন। কি মনে রাখবেন? তিতাস মানেই মনে রাখবেন ব্রাহ্মণবাড়িয়া। কেন ভাই, কি হয়েছে ভাই? তিতাস এই নদী আছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়, তিতাস গ্যাস ক্ষেত্র আছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কোন জেলায়? ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিতাস একটি নদীর নাম। তিতাস একটি কিসের নাম? নদীর নাম। এই বিষয়ে বলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কোন জেলায়? ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বুঝতেছেন আমার কথা? তাহলে এই জিনিসগুলো পরীক্ষা আসবে। তিতাস, তিতাস মানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তিতাস মানে কি বলেন? ব্রাহ্মণবাড়িয়া। তিতাস মানে কি? ব্রাহ্মণবাড়িয়া। পরীক্ষা এটা আসবে এবং পরীক্ষা 100%। আরেকটা প্রশ্ন কমন দিচ্ছি, তিতাস একটি নদীর নাম, এটা এইটার এইটার লেখককে, 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 পরীক্ষা এটা 100% আসবে। এই উপন্যাসের লেখককে, এটা পরীক্ষা আসবে। তিতাস, তিতাস একটি নদীর নাম। কিসের নাম? নদীর নাম। এইটার লেখক হচ্ছে অদ্বৈত বল্ল বর্মন। অদ্বৈত বল্ল বর্মন, ঠিক আছে? অদ্বৈত বল্ল বর্মন। পরীক্ষা এটা 100% গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন আমার কথা? খুবই গুরুত্বপূর্ণ। এই অদ্বৈত বল্ল বর্মন পরীক্ষায় আসে, বারবার আসে। তাহলে তিতাস নদীর নাম, এটা মানেই বুঝতে হবে আপনার ব্রাহ্মণবাড়িয়া। তিতাস গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ায়। ভাই তিতাস গ্যাস ক্ষেত্রের নাম শুনেন নাই? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র, সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস ক্ষেত্র অবস্থিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। বুঝতে পারছেন আমার কথা? ওকে, মজার ব্যাপার হইতেছে গ্যাস থেকে সব জায়গাতে বিদ্যুৎ উৎপন্ন হয়, সবকিছু উৎপন্ন হয়। মজার ব্যাপার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে দেখবেন গ্যাসের বেশি সংকট, এবং হইতেছে ব্রাহ্মণবাড়িতে কারেন্ট চলে যায় বেশি বেশি, ঘন ঘন চলে যায়। বুঝতেছেন আমাদের? মানে ওনাদের এলাকায় সবকিছু বেশি, এরপরে ওনাদের হয় না, ওনাদের সিস্টেম ভালো না। ওকে, বুঝছেন এবার? মারামারি করতে তিতা হয়ে গেছে, তাই তিতাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মল্ল বর্মন, হ্যাঁ হ্যাঁ, অদ্বৈত, অদ্বৈত বল্ল বর্মন। ভাই মল্ল বর্মন না তো, মলম না তো, বল্ল বল্ল, অদ্বৈত বল্ল বর্মন। আমি তো বল্ল বর্মনই জানি, এখন মল্ল বর্মন হইলে তাহলে তো হিসাব আলাদা। আচ্ছা, আমার জানার মধ্যে হচ্ছে বল্ল বর্মন আর কি, ঠিক আছে? আমি শিওর আর কি, বল্ল বর্মন। অদ্বৈত বল্ল বর্মন, বুঝতে পারছেন? অদ্বৈত বল্ল বর্মন, এটা আমি জানি, বা আমি বইগুলোতে আমি এটাই পড়েছি আর কি, ঠিক আছে? এখন মল্ল বর্মন কিনা শিওর জানি না, একটু দেখেন তো, যদি ভুল হয় তার ঠিক করে নিয়ে আর কি। আচ্ছা দেখেন, ওটা কোনো সমস্যা না। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে কোন নদী দ্বারা বিভক্ত হয়েছে? এটা আমার থেকে আপনারা বেশি ভালো জানেন এই প্রশ্নটা। দেখেন, বাংলাদেশ ও কার মধ্যে? মায়ানমারের মধ্যে কোন নদী দ্বারা বিভক্ত হয়েছে? কর্ণফুলী নদী, নাফ নদী, হালদা, মাতামুহুরী নদী। ভাই কর্ণফুলী নদী উৎপত্তি ঘটছে কোথা থেকে? মিজোরামের লুসাই পাহাড় থেকে। মিজোরামের লুসাই পাহাড় থেকে। কোন পাহাড়? লুসাই পাহাড়। তাহলে মিজোরামের লুসাই পাহাড় থেকে এর উৎপত্তি ঘটছে, 1 নম্বর। নাফ নদী কোথা থেকে উৎপত্তি? নাফ, নাফ আরাকান অঞ্চল থেকে। হালদার উৎপত্তি ঘটছে কোথা থেকে? হালদা, খাগড়াছড়ি জেলা। খাগড়াছড়ির নাম শুনছেন না? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। খাগড়াছড়ি জেলার বাদনাতলি
অনেকে আবার এটাকে বদনা বলে, বদনা বলা যাবে না, কি হবে বাদনা, বাদনা তলি শৃঙ্গ, শৃঙ্গ থেকে এর উৎপত্তি ঘটছে। কোন নদী? হালদা নদী। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র নদী, তার নাম হালদা নদী। মাতামুহুরী নদী ওই আরাকান অঞ্চলের ওদিক থেকে উৎপত্তি করছে, ঠিক আছে, আরাকান থেকে উৎপত্তি করছে। ওকে, তাহলে বলেন বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? সবাই শেয়ার হচ্ছে না, ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে। আচ্ছা দেখেন, এরপরে দেখেন আমরা 9 নম্বরের কোশ্চেনে যাব। বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? কে ভাই একই প্রশ্ন দিচ্ছে নাকি? একই প্রশ্ন, আচ্ছা করেন, একই প্রশ্ন তো। 10 নম্বর যান, বাদ 10 নম্বর। কোন নদী দ্বারা, কোন নদীর অপর নাম কৃত্তিনাশা? নাশ করে কোন নদী, এটাকে বুঝতে হবে। কোন নদী কৃতি নাশ করে, কোন নদী কৃতি নাশ করে সেটাকে আপনাকে বুঝতে হবে। ওকে, ওকে ভাই, ওইটা হচ্ছে ঠিক আছে, ঠিক আছে, আপনাদেরটা ঠিক আছে। তাহলে তো মল্লবর্মন, ঠিক আছে, মল্লবর্মন হবে না, তাহলে মল্লবর্মন হবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, যে বলেছেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আমার বইয়েতে পড়েছিলাম, তো আমি একটা বইয়ে পড়েছিলাম, ওটাতেই দেখা ছিল আর কি, বল্লবর্মন আর কি, হয়তো ভাই একটু তাহলে ভুল আছে আর কি। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখন কি বললাম, কি জানি বললাম, কোন নদীর অপর নাম হচ্ছে কৃত্তিনাশা। কৃত্তিনাশা কোন নদীর অপর নাম? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, কৃত্তিনাশা কোন নদীর অপর নাম? কৃত্তিনাশা, তারপর নদীর ক্যারেক্টারিস্টিক্স গুলো থেকে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু পরীক্ষা আসবে, বারবার বলতেছি, পরীক্ষা কিন্তু আসবে যে কৃত্তিনাশা কোন নদীর অপর নাম। আচ্ছা, কৃত্তিনাশা কোন নদীর অপর নাম? আচ্ছা, একটু দুই একটা ব্যাখ্যা করি আমরা, হ্যাঁ। যেমন ধোলাই বা দোলাই, দোলাই বা ধোলাই যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা, ঠিক আছে। বুড়িগঙ্গা নদীর অপর নাম হচ্ছে ধোলাই বা ধোলাই। আচ্ছা, এরপরে কি আছে, এই বুড়িগঙ্গা গেল। কৃত্তিনাশা যদি বলি, কৃত্তিনাশা, কৃত্তিনাশা, এটা হচ্ছে পদ্মা নদীর অপর নাম হচ্ছে কৃত্তিনাশা। ওকে, পদ্মা নদীর অপর নাম কি? কৃত্তিনাশা। পদ্মা নদীর অপর নাম কি? কৃত্তিনাশা, ঠিক আছে। আচ্ছা, অপর আরো একটা নাম আছে, নলিনী নামে একটা নাম আছে, নলিনী। পদ্মা নদীর অপর নাম হচ্ছে নলিনী বলা হয়, নলিনী, নলিনী বলা হয়। আচ্ছা, এরপর আসেন জোনাই। জোনাই হচ্ছে যমুনা নদীর অপর নাম। যমুনা নদীর অপর নাম কি? জোনাই। যমুনা নদীর অপর নাম কি? জোনাই। যমুনা নদীর অপর নাম কি? জোনাই, ঠিক আছে। যমুনা নদীর অপর নাম কি? জোনাই। ওকে, হ্যাঁ, প্রাচীন নাম হচ্ছে নলিনী। হ্যাঁ, তাহলে যমুনা নদীর অপর নাম কি? জোনাই। ওকে, আর এই যে আপনাদের ফেভারিট নদী, নদ, ব্রহ্মপুত্র নদ, অধিক অতিক্রান্ত নদ, তার নাম হচ্ছে লৌহিত্য, ঠিক আছে, লৌহিত্য। দেখেন, এটা হচ্ছে তার নাম, লৌহিত্য। ওকে, লৌহিত্য। ওকে, ক্লিয়ার? লৌহিত্য হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীর অপর নাম হচ্ছে লৌহিত্য। কি নাম? লৌহিত্য। লৌহিত্য, লৌহিত্য, ঠিক আছে। আগেরটাও ঠিক ছিল, একই। লৌহিত্য। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, বাংলাদেশের কোন নদীর অপর নাম? কৃত্তিনাশা। কৃত্তিনাশ করে, এই জন্য কৃত্তিনাশা নদী, মানে যখন ও ঢেউটা যখন নাশ করে নিয়ে যায়, এটা হচ্ছে কৃত্তিনাশা নদী, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর যান, পরবর্তীতে আমরা যদি যাই 11 নম্বরে। প্রশ্ন 11, বাঙালি ও যমুনা নদী সংযোগ হয়েছে কোথায়? বেশি দিন আগের প্রশ্ন না, 2013 সালের প্রশ্ন, আজ থেকে প্রায় কত বছর? 13 দুগুণ 26, 13 বছর আগে। আচ্ছা, তাহলে দেখেন, কিছুদিন আগে একটা পরীক্ষা এসেছিল, বাঙালি নদী নিয়ে একটা পরীক্ষা এসেছিল। বাঙালি ও যমুনা নদীর উৎপত্তি মানে সংযোগ স্থল কোথায়? একটু আগে আপনাদেরকে বলেছিলাম আর কি, যে বাঙালি ও যমুনা নদী, তাই না? তাহলে বাঙালি ও যমুনা নদীর সংযোগ স্থল কোথায়? সংযোগ স্থল কোথায়? ক্লিয়ার সবাই?
ওকে, সবাই একটু কমেন্ট করেন, দ্রুত একটু সবাই কমেন্ট করেন, দ্রুত একটু সবাই কমেন্ট করবেন, দ্রুত একটু সবাই কমেন্ট করবেন। বাঙালি ও যমুনা নদীর সংযোগ সংযোগ কোথায়? বাঙালি ও যমুনা নদী। আচ্ছা, মুসিনা ফেরদাউস, থ্যাংক ইউ সো মাচ। নাজমা আক্তার, বগুড়া। রাবেয়া খাতুন, আচ্ছা, আচ্ছা, মারজাহান আক্তার, ওকে, লৌহিত। এটা তো আগের প্রশ্ন সম্ভবত ছিল। বাঙালি ও যমুনা নদী, আচ্ছা, বাঙালি ও যমুনা নদীর, বাঙালি ও যমুনা নদীর মিলিত স্থান, সংযোগ স্থল কোথায়? তার সংযোগ স্থল এটা হচ্ছে বগুড়াতে। কোথায় হবে? বগুড়াতে। কারণ যমুনা নদী ওই পাশ দিয়ে আসছে, আর যমুনা নদীর ওই দিক থেকে আসছে, আর বাঙালি নদী আর কি, ঠিক আছে? এটা মিলিত হয়েছে কোথায়? বগুড়াতে আর কি। অ্যান্সার হবে বগুড়াতে। ওকে, ঠিক আছে, এটার অ্যান্সার বগুড়াতে আর কি। এটার ব্যাখ্যা দিলাম না আর কি বেশি। এবার যান, ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? এর অ্যান্সার করতে হবে সবাইকে। ধলেশ্বরী নদী শাখা নদী কোনটি? ধলেশ্বরী নদীর, ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ধলেশ্বরীর শাখা নদী কোনটি? ধলেশ্বরীর শাখা নদী কোনটি? সবাই একটু কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ঠিক আছে, আচ্ছা, যমুনার নাম নিশ্চয়ই শুনছেন আপনারা, যমুনার নাম শুনছেন, ধলেশ্বরীর নামের সাথে যমুনার কথা শুনছেন। আচ্ছা, এরপরে বুড়িগঙ্গার নামেও শুনছেন, তাই না? বুড়িগঙ্গার নাম শুনছেন না? ওকে, আচ্ছা, দেখেন এখানে বলছি কি, বলছি কি বুড়িগঙ্গা, তাই না? আচ্ছা, তাহলে ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। তাহলে বুড়িগঙ্গা নদী কোথায় আছে ভাই? ঢাকাতে। কোথায় আছে? ঢাকাতে। তাহলে ঢাকাতে বুড়িগঙ্গা আছে। শীতলক্ষ্যা নদী কোথায় আছে? শীতলক্ষ্যা নদী হচ্ছে নারায়ণগঞ্জে আছে। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী। এই শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে তখন ওইখানে হচ্ছে শীতল পাটি যেটা আছে, বা চাঁদ শাড়ি আছে, শাড়ি, বিশেষ করে শাড়ি আছে, এই শাড়ি মানে ওখানে উৎপন্ন করা হয়। এবং এই শীতলক্ষ্যা নদীর বন্দর আছে ওইদিকে আর কি। এবার ধরলা বলছে, বংশী বলছে, ওকে, এটা তো নদীর নাম। তাহলে দেখেন এইখানে তো বুড়িগঙ্গা তো জানেনি। আচ্ছা, তাহলে ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে কোনটা বলেন তো? বুড়িগঙ্গা নদী আর কি, ঠিক আছে? তাহলে ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী। আচ্ছা, এবার দেন 13। কিরে ভাই, একই প্রশ্ন কেন ধাম ধাম করে হয়েছে? আচ্ছা, এটাও একই প্রশ্ন। আচ্ছা, এখন দেখেন 14 নাম্বার, দেখেন 14 নাম্বার। 14 নাম্বার কি বলছে? মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়? প্রশ্ন হচ্ছে 2012 সালের প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিবন্ধন। দেখেন সেই সময় কিন্তু এইগুলো প্রশ্ন আসতে এখনো আসে। তাহলে কি বলছে? ভৈরব বাজার, চাঁদপুরের কাছে, গোয়ালন্দের কাছে, নারায়ণগঞ্জের কাছে। তাহলে আমরা একটু অ্যান্সার করি, একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি। আমি আমি বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এখন এইখানে কি বলছে, দেখেন এইখানে যদি আমি বলি যে এইখানে একটা নদীর কথা বলতেছি, এই যে ধরেন নদী, এই বাংলাদেশ, বাংলাদেশের মাঝে এই পাশ থেকে এই পাশে ধরেন, এই যে মেঘনা নদীর উৎপত্তি বেসিক্যালি এদিক থেকে হয়েছে। এখান থেকে দুইটা নদী উৎপত্তি হয়েছে। এখানে যে বরাক, বরাক নামে একটা নদী আছে। এই বরাক নদীর এখান থেকে আসছে সুরমা, কি সুরমা। আর এইখান থেকে আসছে হচ্ছে কুশিয়ারা, কুশিয়ারা। তাহলে সুরমা এবং কুশিয়ারা, এই সুরমা এবং কুশিয়ারা দুইটা নদী একটা জায়গায় এসে মিলিত হয়। দুইটা নদী একটা জায়গায় এসে মিলিত হয়, সেটা হচ্ছে কোথায়? কেউ বলতে পারবেন? সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়েছে কোথায়? সুরমা এবং কুশিয়ারা নদী, দ্রুত কমেন্ট করে কেউ জানান তো একটু আমাকে। সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়েছে কোথায়? সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়েছে কোথায়? ওকে, কেউ জানাতে পারছেন না এখনো। আচ্ছা, আমি বলতেছি, আজমেরিগঞ্জ নাম নিশ্চয় শুনছেন। আজমেরিগঞ্জ, হবিগঞ্জ, ঠিক আছে? আচ্ছা, আজমেরিগঞ্জ, হবিগঞ্জে এই দুটা নদী, এই নদীটা মিলিত হয়েছে, নদী মিলিত হলো, খুব ভালো কথা। আজমেরিগঞ্জ, হবিগঞ্জে এই নদীটা মিলিত হলো। এখন দেখেন আজমেরিগঞ্জ, হবিগঞ্জ, আচ্ছা,
এই আজমেরিগঞ্জ হবিগঞ্জে মিলিত। এখান থেকে পরবর্তীতে নদীর উৎপত্তি ঘটে, আবার এখান থেকে আসে। এখান থেকে নদীর নাম ধারণ করে পরবর্তীতে এই থেকে পুরাতন ব্রহ্মপুত্র আসে, এই থেকে আসে, আসার পরে এখানে আবার একটা নদীর সাথে মিলিত হয়। সেই নদীর সাথে মিলিত হওয়ার পরে এটা হয় কিশোরগঞ্জের ভৈরব বাজারে। আচ্ছা, এর পরবর্তীতে এই দিক থেকে আর নদী, বিশাল বড় একটা নদী বের হয়। এই নদীটার নামই হচ্ছে মেঘনা নদী। এই মেঘনা নদী আর কি বলছে, ব্রহ্মপুত্রের সাথে, তাহলে ব্রহ্মপুত্র, মেঘনা নদী আর ব্রহ্মপুত্র, তার মানে এটা পুরাতন ব্রহ্মপুত্র আর কি বলছে। ঠিক আছে, এটা কোনটা হবে, পুরাতন ব্রহ্মপুত্রের সাথে বলছে। তাহলে মেঘনা নদী এবং পুরাতন ব্রহ্মপুত্র যেটা আছে আর কি, কালনী নাম ধারণ করে পুরাতন ব্রহ্মপুত্র, তাহলে এইটার কথা বলছে। তাহলে এইটা হচ্ছে কোথায় মিলিত হয়েছে ভাই, এই দেখেন, এদিকে দেখেন, ব্রহ্মপুত্রের কথা বলছে না, তো ব্রহ্মপুত্র তো এই থেকে উৎপত্তি হয়েছে, এই থেকে আসছে। এটা তো কুড়িগ্রাম জেলা দিয়ে আসছে, তাই না, কুড়িগ্রাম জেলা দিয়ে। তাহলে কুড়িগ্রাম জেলা দিয়ে যদি আসছে, কুড়িগ্রাম থেকে আসার পরে, কুড়িগ্রাম জেলা দিয়ে আসার পরে এই থেকে তো মিলিত হয়েছে কুড়িগ্রামে চিলমারিতে যায় মিলিত হয়েছে, চিলমারিতে হওয়ার পরে তারপর জামালগঞ্জে, দেওয়ানগঞ্জে যায় আবার মিলিত হয়েছে। এই দিক থেকে পরে একটা নদী বের হয়েছে, সেই নদীটার নামই হইতেছে পুরাতন ব্রহ্মপুত্র। নাম কি, পুরাতন ব্রহ্মপুত্র। এই পুরাতন ব্রহ্মপুত্র নদী আর এইখানে আইসা মেঘনা নদী, এই দুইটা মিলিত হয় হচ্ছে এই যে আপনার কিশোরগঞ্জে। কোথায়, কিশোরগঞ্জের ভৈরব বাজার। তাহলে ভৈরব বাজার কিশোরগঞ্জ, এটার অ্যান্সার, এটার অ্যান্সার হচ্ছে ভৈরব বাজার কিশোরগঞ্জ। বুঝতে পারছেন, তাহলে ভৈরব বাজার কিশোরগঞ্জ এটার অ্যান্সার হবে। আচ্ছা, বাহ, সবাই দেখি অ্যান্সার দিয়েছেন সবাই, বাহ, কালনী নদী, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, এরপরে জান আমরা পরবর্তী নেক্সট ক্লাসে, নেক্সটটাতে কি বলছি, নেক্সটটাতে বলা হয়েছে হালদা নদী কিসের জন্য বিখ্যাত। বিখ্যাত, হালদা বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র নদী। তাহলে বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা। আচ্ছা, হালদার উৎপত্তি খাগড়াছড়ি জেলার বাদনাতলি। তাহলে খাগড়াছড়ি জেলার বাদনাতলি শৃঙ্গ থেকে এর উৎপত্তি। আচ্ছা, এরপরে কি আছে, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র নদী, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। আচ্ছা, এরপরে আর কি আছে, হালদা নামে একটা চলচ্চিত্র আছে, হালদা চলচ্চিত্র আছে, হালদা চলচ্চিত্র অভিনয় করেন মোশাররফ করিম এবং তিশা। কে অভিনয় করেন, মোশাররফ করিম এবং তিশা। এবং এই হালদা চলচ্চিত্রের পরিচালক হচ্ছে তৌকির আহমেদ। ঠিক আছে, তৌকির আহমেদ আর কি, ইনি বুয়েট থেকে পড়াশোনা করেছেন, বেশ ট্যালেন্টেড আর কি, ট্যালেন্টেড পার্সন একজন, তৌকির আহমেদ। ওকে, এবারে দেখেন এখানে কি বলছে, প্রচুর ইলিশ নো, খরস্রোতা নো, নদীবন্দর নো, নদীবন্দর তো না। এবারে কি বলছে, মৎস্য প্রজনন কেন্দ্র। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে মৎস্য প্রজনন কেন্দ্র। বাহ, সবাই দেখি আমার আগে অ্যান্সার দিয়ে ফেলতেছেন, আপনারা দেখি খুবই পারেন দেখি। ওকে, তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব না, 16 নম্বরে। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? সবাই অ্যান্সার করতে হবে। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল, ভাই এটা কি আবার বুঝিয়ে দিতে হবে নাকি অ্যান্সার করতে পারবেন? বলেন, পারবেন না? আচ্ছা, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল তো বুঝাই দিচ্ছিলাম মনে হয়, তাই না? আচ্ছা, এখানে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে লুসাই পাহাড় থেকে। এখন কোন লুসাই পাহাড় এটা কিন্তু বলি নাই, দেখেন লুসাই পাহাড়, তাহলে কোন লুসাই? হ্যাঁ, মণিপুরের লুসাই পাহাড় নাকি মিজোরামের লুসাই পাহাড়? মণিপুরের লুসাই পাহাড় আছে উপরের দিকে, এই উপরের দিকে আছে মণিপুরের লুসাই পাহাড়, এইদিকে আছে মণিপুরের লুসাই পাহাড়, এইদিকে এদিকে আছে মণিপুরের লুসাই পাহাড়। আর এটা সরি, মণিপুর মিরপুর লেগে গেছে, তাহলে মণিপুর। আচ্ছা, আর এইখানে আছে হচ্ছে মিজোরাম।
তাহলে মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি করছে, ঠিক আছে, এদিকে থেকে উৎপত্তি করছে। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী, তার নাম কর্ণফুলী নদী। কর্ণফুলী টানেল অবস্থিত, তাই না? এগুলো আপনারা সবাই জানেন। সবাই কি বুঝতে পারছেন আমার কথাগুলো? সবাই কি ক্লিয়ার? তাহলে উৎপত্তি স্থল কোথায়? উৎপত্তি স্থল হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে। তাহলে অ্যান্সার হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে। বুঝতেছেন সবাই? ওকে। আচ্ছা, এরপরে নেক্সট কি আসে? ও আচ্ছা, হাতের সময় আর মাত্র 100 দিন। আপনাদের হাতে 100 দিন সময় আছে। প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা জুন মাসে এবং নিবন্ধনের পরীক্ষা সার্কুলার হওয়ার পর দ্রুত সময়ের ভিতরে। এই উপলক্ষে 100 দিন প্ল্যানের সাজেশন আকারে প্রধান শিক্ষক এবং নিবন্ধনের জেনারেল সিলেবাস শেষ করা হবে। প্রতিদিন বাসায় পড়ার জন্য পিডিএফ দেওয়া হবে এবং 4 ঘন্টা পড়লেই এনাফ। প্রতিদিনে পড়ায় রাত 10টার উপরে এক্সাম নেওয়া হবে। কোর্স ফি 199 টাকা। ও মাগো, এটা তো কম কেন? আচ্ছা, কয়জন শুধু দেওয়া হবে? 200 জন। শুরু হবে হচ্ছে 10ই মার্চ থেকে, বেশি দিন সময় নেই। আচ্ছা, এরপরে এটা, আচ্ছা এরপরে দেখেন, এইটা হচ্ছে আপনাদের কি বলছি, এটা হচ্ছে আপনাদের যে বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে। যে কোনো একটা নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে ইনবক্স লিখে 199 লিখলেই পাঠাতে পারবেন। এরপরে কি আছে? নিবন্ধনের জন্য 90 দিনের চাকরি প্ল্যান। এরপরে আপনার তো মূল ফি, এটা তো আপনারা জানেনই, এবং কোর্স ফি হচ্ছে 1400 টাকা এখন ভর্তি চলতেছে, ঠিক আছে? যে কোনো একটা মাধ্যমে আপনাদের একই নাম্বার আপনারা ভর্তি হতে পারবেন আর কি, ঠিক আছে? তাহলে আপনাদের যে আজকের যে ক্লাস তুলনামূলকভাবে আজকে আমরা শেষ করেছি একটু, তাহলে আপনারা একটু আমাকে বলবেন আজকের ক্লাস কেমন লেগেছে আপনাদের, একটু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আজকে আপনাদের ক্লাস কেমন লেগেছে। ও মাই গড, আল্লাহ, ভাই কোথায় সবাই? কমেন্ট করছেন না কেউ। আজকে ক্লাস কেমন হয়েছে ভাই সেটা বলে নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো গেছে। নাজমা আক্তার বলছেন ও মাই গড, অনেক বেশি ভালো। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লেগেছে। বিজয় যাত্রা ক্লাস মানে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাস কেমন লেগেছে? আমার ক্লাস কেমন লেগেছে? নাসির স্যারের ক্লাস কেমন লেগেছে সেটা আগে বলেন। ওকে, আমি দিতে চাই। ওকে, ঠিক আছে, আপনারা দিতে যারা চান তারা ইনবক্স করুন, অথবা আপনারা হ্যাঁ ওই 199 টাকা লিখে ওই নাম্বারে টাকা পাঠায় একটু বললেই হয়ে যাবে আর কি, ঠিক আছে? আজকের ক্লাস অসাধারণ হয়েছে, সুন্দর ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, ভালো লেগেছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার সাথে আবারও দেখা হবে অন্য আরো একটা ক্লাস আপনাদের সামনে, এবং খুব শীঘ্রই আপনাদের সামনে দেখা হবে। সাধারণ জ্ঞানের যে টপিকগুলো নিয়ে আপনাদের সমস্যা রয়েছে সেই টপিকে আমাদেরকে জানান। আমরা আপনাদের ফ্রি ক্লাসের মধ্যে দিয়ে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালোভাবে রোজা পালন করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেখ। সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। নাসির স্যারের ক্লাস খুব ভালো ছিল।